Children, welcome today to my class. Today I'll take the last lesson of your textbook, that is lesson number 8, page 62, the poem The Snail by William Cooper. The snail, snail mane ki? You all know, all of you know what a snail is. Snail mane hocche শামুক। You already know about the snail. স্নেল সম্পর্কে, শামুক সম্পর্কে তোমরা কিন্তু জানো। কেন বলো তো? You have read in লাইফ সায়েন্স ইন ক্লাস 9। ক্লাস 9-এর লাইফ সায়েন্সে তোমরা পড়েছো মলাস্কা, ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস চ্যাপ্টারে মলাস্কা পড়েছো। তার মধ্যে স্নেল, স্কুইড, অক্টোপাস ইত্যাদির কথা তোমরা সেখানে পড়েছো। কাজে ইউ নো মেনি সায়েন্টিফিক ইনফরমেশন অ্যাবাউট দ্য স্নেল। স্নেলের সম্পর্কে বৈজ্ঞানিক বহু তথ্য তোমাদের জানা। কিন্তু হিয়ার ইন দিস পোয়েম it is very obvious that the poet won't write about those things. স্নেলের, শামুকের ওই সব বিষয় নিয়ে তো আর কবিতা এখানে রচনা করা সম্ভব নয়। The poet has written this poem with a symbolic meaning of the snail. শামুকের একটা প্রতীকী অর্থে তিনি এই অ্যানিমেল বা এই জীবটিকে ব্যবহার করেছেন এই কবিতাটাতে। Now let me read the information which we have here about the poet William Cooper. William Cooper কবির সম্পর্কে যে সামান্য তথ্য আছে তোমাদের বইয়ে সেটা আমি একটু পড়ি, মন দিয়ে শোনো। উইলিয়াম কুপার 1731 to 1800 was one of the most popular poets of his times. উইলিয়াম কুপার 1731 থেকে 1800 খ্রিস্টাব্দ অবধি তিনি বেঁচে ছিলেন। তিনি তার সময়ের এক অত্যন্ত জনপ্রিয় কবি ছিলেন। Cooper changed the direction of 18th century nature poetry. তিনি 1800 খ্রিস্টাব্দের যে নেচার পোয়েট্রি অর্থাৎ প্রকৃতি বিষয়ক কবিতার নেচার বা থিম বিষয় সেটিকে পরিবর্তন করেছিলেন, চেঞ্জ করেছিলেন। কি পরিবর্তন? না, বাই রাইটিং অ্যাবাউট ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দি এভরিডে লাইফস অফ পিপল। ইংল্যান্ডের কান্ট্রিসাইড মানে গ্রাম অঞ্চলের জনজীবন এবং মানুষের প্রাত্যহিক জীবন, এভরিডে লাইফ, এই নিয়ে তার নেচার পোয়েম ছিল। His famous works include Olney Hymns and The Task. এবার আমি কবিতাটা পড়া শুরু করি। Let me start reading the poem. তোমরা এসো কবিতাটা এবার দেখো। To grass or leaf or fruit or wall, the snake sticks close, nor fears to fall. As if he grew there, house and all together. স্নেল সেই ঘাসে, গ্রাস বা পাতায়, যেমন এই ছবিটায় তোমরা দেখছো পাতায়, অর ফ্রুট বা ফলে, অর ওয়াল বা দেওয়ালে সেঁটে থাকে, স্টিক্স ক্লোজ। স্টিক মানে এখানে সেঁটে থাকা। এই একই বানান একই উচ্চারণের হোমোনিম আছে সেখানে। স্টিক মানে কিন্তু লাঠি বা কাঠি। একই বানান একই উচ্চারণ কিন্তু মানে হচ্ছে কাঠি। এইখানে স্টিক মানে সাঁটা, লেগে থাকা। তো স্নেলটা একেবারে ক্লোজলি সেঁটে আছে গ্রাস
বা লিফ বা ফ্রুট বা ওয়ালের সাথে, নর ফিয়ার্স টু ফল, তার পড়ে যাবার কোনো ভয় নেই। সে যে এইভাবে দেখছো তোমরা ছবিতে, পাতায় ঝুলছে স্নেল, কিন্তু পাতা থেকে খসে তার পড়ে যাবার কোনো ভয় তার নেই। অ্যাজ ইফ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে সেখানে গ্রু বেড়ে উঠেছে, যেন সে ওইখানে সব কিছু নিয়ে, তার হাউস মানে বাড়ি ঘর, অ্যান্ড অল এবং আর যা কিছু আছে সব নিয়ে একসাথে। সো হোয়াট ইজ দ্য হাউস? হাউস বাড়ি, কিন্তু এখানে স্নেলের বাড়ি হচ্ছে কি? স্নেলের বাড়ি হচ্ছে তার খোলসটা। দ্য শেল অফ দ্য snail is its house, and he has grown together with that house, with its shell, and also with the leaf or grass, to whatever it is sticking to, together, একসাথে। নাও সেকেন্ড স্ট্যান্জা, দ্বিতীয় স্তবকে আমরা এবার আসি। Within that house secure he hides, within that house, সেই বাড়ির ভেতরে, মধ্যে, বাড়ি মানে তার সেই খোলসের মধ্যে, within that shell secure he hides, নিরাপদে, secure নিরাপদে, he hides সে লুকিয়ে থাকে। কখন সে লুকিয়ে থাকে সেই বাড়ির মধ্যে, তার খোলসের মধ্যে? when danger imminent betides, when danger যখন বিপদ, imminent আসন্ন, betides মানে বিফলস ঘটে, যখন আসন্ন বিপদ ঘটে তখন সে লুকিয়ে পড়ে তার সেই গৃহের মধ্যে, খোলসের মধ্যে, খোলের মধ্যে। কিসের বিপদ? অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, হয় ঝড় কিংবা ওয়েদার আবহাওয়া ছাড়া, আদার হার্ম অন্যান্য ক্ষতির, মানে অন্যান্য কোনো বিপদের। আবহাওয়া ঝড়ের বিপদ তো আছেই, কিন্তু এই ঝড়ের বিপদ ছাড়াও আদার অন্যান্য কোনো হার্ম বা ক্ষতি যদি ঘটে, হ্যাঁ, বিফল, বিটাইজ, তাহলে সেক্ষেত্রে সে তার ওই খোলসের মধ্যে লুকিয়ে পড়ে, গুটিয়ে নেয় নিজেকে। থার্ড স্ট্যান্জা এবার আমি পড়ি। আই এম রিডিং দ্য থার্ড স্ট্যান্জা নাও। Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. Give but his horns the slightest touch, তার এই হর্ন, হর্ন অ্যাকচুয়ালি, হর্ন মানে হচ্ছে শিং, গরু, মোষ ইত্যাদির যে শিং, শিংটাকে হর্ন বলে। কিন্তু এখানে স্নেল বা শামুকের সুঁড় দুটো দেখতে পাচ্ছ এই ছবিটায়, এই যে সুঁড়গুলোকেই কবি অ্যাকচুয়ালি হর্ন বলছেন। হ্যাঁ, এখানে হর্ন মানে তাহলে শিং নয়, এখানে হর্ন মানে হচ্ছে সুঁড়। হ্যাঁ, এই কবিতার ক্ষেত্রে এই প্রসঙ্গে হর্নের মানেটা কিন্তু তার ইউজুয়াল মানে, দ্যাট ইজ টু সে শিংয়ের থেকে ডিফারেন্ট। হ্যাঁ, গরু মোষের হর্ন নয়, এখানে স্নেলের হর্ন মানে স্নেলের সুর। স্নেলের সুরে যদি তুমি স্লাইটেস্ট টাচ, একটু স্লাইটেস্ট, একটুখানি ছোঁয়া লাগাও, টাচ করো, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এমন যে সে কী করে? হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজের বাড়ির মধ্যে নিজেকে শ্রিঙ্ক, গুটিয়ে নেয়, কিন্তু উইথ মাচ ডিসপ্লেজার, খুব অপছন্দের সাথে। ডিসপ্লেজার, প্লেজার মানে আনন্দ, সুখ ইত্যাদি ইত্যাদি। ডিসপ্লেজার ইজ অপোজিট অফ প্লেজার, মানে অত্যন্ত বিরক্তি, অত্যন্ত বিতৃষ্ণা ইত্যাদি, এই ধরনের একটা নেগেটিভ ফিলিং। তো তাকে ছুলেই সে অত্যন্ত বিরক্তির সাথেই নিজেকে নিজের বাড়ির মধ্যে গুটিয়ে নেয়, তার সেই হর্নে স্লাইট একটু ছোঁয়া দিলেই।
হর্নের কিন্তু আর একটা মানে হয়, তোমরা গাড়ি ঘোড়ার হর্ন কথাটা তো শুনেছ, হ্যাঁ, ওই যে সেখানে হর্ন মানে এই যে শিঙা টাইপের, আসলে আগেকার দিনে এই গরু বা মোষের যে শিং এটা হলো হয়, এইটাকেই বাঁশির মতো ফু দিয়ে বাজাবার একটা বাঁশি টাইপের বাদ্যযন্ত্রের মতো ব্যাপার ছিল। তো এইখান থেকে হর্ন, এই বাঁশি বা এইরকম যাই বলো, বাঁশ ইত্যাদির ক্ষেত্রে আমি বললাম না হর্ন, ভেহিকল, যানবাহনের হর্ন, তো সেই হর্ন কথাটা কিন্তু এই শিং থেকেই এসেছে। তো যাই হোক, কিন্তু হর্ন মানে বাঁশিও হয়। লাস্ট স্ট্যান্জাটা এবার আমি পড়ছি, আই এম কামিং টু দ্য লাস্ট স্ট্যান্জা। Wherever he dwells alone. Wherever means wherever, সে যেখানেই বাস করুক না কেন, he dwells alone, সে একাকী বাস করে। দলবদ্ধভাবে, সমষ্টিগতভাবে স্নেল থাকে না। স্নেল লিভস বাই ইটসেলফ অ্যালোন, একাকী, আপন মনেই থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, তার নিজেকে ছাড়া তার নিজের আর কোনো চ্যাটল মানে তোমার বই দেওয়া আছে পার্সোনাল বিলঙ্গিং, মানে ব্যক্তিগত কোনো সম্পত্তি, ধন দৌলত, ঐশ্বর্য, টাকা পয়সা কিচ্ছু তার নেই। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, খালি নিজেকে ছাড়া তার আর কিচ্ছু সম্পদ বলো কিচ্ছু নেই। Well satisfied to be his own whole treasure, সে তার নিজের যা আছে সেই নিয়েই সে খুব সন্তুষ্ট। ওয়েল স্যাটিসফাইড, অত্যন্ত সন্তুষ্ট, সে আর অন্য কিছু চায় না। So we have finished reading the poem. কবিতাটা পড়া শেষ হয়েছে। As I was reading the poem, I explained to you the meanings. এবার তোমাকে বলতে হবে, what lesson do you learn from the snail? স্নেলের থেকে তুমি কি শিক্ষা পাও, বা what does the snail symbolically stand for? স্নেলটা কিসের প্রতীক হিসেবে এই কবিতায় হয়েছে। তাহলে তোমাকে কটা জায়গায় ফোকাস করতে হবে। দেখো, স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল, ফার্স্ট স্ট্যান্জায়, সে পড়ে যাওয়ার ভয় নেই। অর্থাৎ আমরা ধরো মানুষ যে খুব উচ্চ শিখরে উঠেছে ক্ষমতায় বা খুব বড় লোক হয়েছে, তার কিন্তু একটা ভয় থাকে যে তার সেই উচ্চ শিখর থেকে সে পড়ে যেতে পারে। যে প্রধানমন্ত্রী আজ আছে সে কালকে প্রধানমন্ত্রী না থাকতে পারে, মুখ্যমন্ত্রী যে আজ আছে সে কালকে নাও থাকতে পারে, তাহলে তার ক্ষমতা থেকে পড়ে যাওয়ার ভয়ে আছে। যে খুব বড় লোক, অনেক টাকা পয়সা আছে, ভেরি গুড অফ দ্যাট, কিন্তু তার হয়তো সব চুরি ডাকাতি হয়ে গেল, সব হারিয়ে গেল, বা খুব কঠিন রোগ হলো, তার সব অর্থ ব্যয় হয়ে গেল, তাহলে সে তার বড় লোকের টাকা পয়সা সব চলে গিয়ে সে গরিব হয়ে গেল। তার পড়ে যাওয়ার, তার পতনের, তার সব কিছু হারাবার ভয় থাকে, ক্ষমতা বলো, অর্থ বলো ইত্যাদি। কিন্তু স্নেলের কোনো ভয় নেই, তার কিচ্ছু নেই, তাই তার কোনো ভয়ও নেই। দেখো, তার আর একটা কোয়ালিটি আমরা সেকেন্ড স্ট্যান্জায় পাচ্ছি, যে যখন বিপদ দেখে সে, তখন সে কি করে, সে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। এইভাবেই সে প্রতিকূল অবস্থাকে সে ফেস করে। দিস ইজ হাউ দ্য স্নেল ফেসেস দি অ্যাডভার্স সিচুয়েশন। So also we human beings also need to face the hardships or any calamities of life or the dangerous situations which may come in our life by simply retreating to ourselves, নিজেদের মধ্যে নিজেকে গুটিয়ে নেওয়া খারাপ অবস্থার মধ্যে পড়লে। This is something which we learn from the snail। আর একটা জিনিস শিখলাম, the third stanza যেটা, যে
ইফ ইউ টাচ হিম, মানে ইফ সামবডি ওয়ান্টস টু ডিস্টার্ব ইউ, হয়তো এরকম যে আমাদের পেছনে কেউ লাগছে, কেউ ক্ষতি করার চেষ্টা করছে, কেউ আমাদের বিরক্ত করছে, ইত্যাদি ইত্যাদি। স্নেলকে যেমন বিরক্ত করছি আমরা হাত দিয়ে তার সুরে। তো এরকম করলে হোয়াট মাস্ট বি আওয়ার অ্যাটিটিউড? উই উইল নট ফাইট ব্যাক। আমরা তাকে সঙ্গে লড়াই করতে যাবো না, ঝগড়া করতে যাবো না, এই আমার গায়ে কেন হাত দিলি, কেন আমায় খোঁচা মারলি। নো, লাইক দ্য স্নেল আমরা নিজেদের খোলসের মধ্যেই নিজে ঢুকে পড়বো উইথ ডিসপ্লেজার, খুশি হয় না, বিরক্ত হয়ে রাগ করে। কিন্তু বিরক্ত হব, রাগ করব, কিন্তু তাই বলে উই উইল নট ফাইট ব্যাক, তার সঙ্গে ঝগড়া করতে যাব না। উই উইল রিট্রিট ইনটু আওয়ার ওন সেলভস। আর লাস্ট স্ট্যান্জা সেটাতে আর একটা কথা বলছে যে আপন মনে থাকা, টু স্টে, টু লিভ বাই অ্যালোন। কারণ তোমার সবার সাথে হয়তো খাপ খাবে না, মেন্টালি ম্যাচ করবে না, তুমি নিজের মতোই নিজে থাকবে, লাইক দ্য স্নেইল। এবং স্নেইলের মতো except himself as chattels, none well satisfied to be his own whole treasure। নিজের যা আছে তাই নিয়ে স্যাটিসফাইড হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট লেসন অফ লাইফ। যা তোমার আছে, হোয়াট এভার ইউ হ্যাভ, ইউ মাস্ট বি স্যাটিসফাইড উইথ দ্যাট। ইউ শুড নট ক্রেভ ফর হোয়াট আদার্স হ্যাভ অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ। তোমার যা নেই অন্যের আছে সেই দেখে ওর 4 তলা বাড়ি, আমার 1 তলা বাড়ি, আমার টিনের ঘর, ওর পাকা ঘর, এগুলো ভাববে না। ওর গাড়ি আছে, আমার গাড়ি নেই, ওর BMW আছে, আমার মারুতি 800 আছে, এইসব ভেবে তুমি কষ্ট পাবে না। ইউ মাস্ট লার্ন টু বি স্যাটিসফাইড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। এটা একটা গ্রেট লেসন অফ লাইফ which the snail teaches us। তাহলে এইভাবে আমরা স্নেলের কাছ থেকে জীবনের শিক্ষা নিচ্ছি, হাউ টু ফেস লাইফ, হাউ টু লিভ লাইফ উইথ স্যাটিসফ্যাকশন অ্যান্ড হ্যাপিনেস। সন্তুষ্টি নিয়ে আনন্দে জীবনে বেঁচে থাকার মন্ত্রের প্রতীক হচ্ছে দ্য স্নেইল। এই হচ্ছে কবিতাটার মূল বিষয়। হোপ আই হ্যাভ বিন এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। All right, so thank you so much for today.